শেষবারের মতো একটা ইচ্ছে ছিল যে মায়ের মুখটা একবার দেখবো। মানে তখন আমি ভাবছিলাম যদি মরার আগেও ওই সময় যদি আম্মুর মুখটা একটু দেখতে পারতাম, অন্তত পক্ষে শান্তি পেতাম একটু। চোখের সামনে দেখতেছি তো হাজার হাজার শত শতে আমার মুসলমান ভাই আহত হইতেছে, আমার চোখের সামনেই নিহত হইতেছে। তারা দেশের জন্য জীবন দিতেছে, আর আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি কিভাবে ঘরে বসে থাকতে পারি? আমার প্রাণটা কখনো বাসায় রাখতে পারলাম না। তখন আমি আন্দোলনের শরিক হই। বিল্ডিংয়ের দেওয়ালগুলো যে ছিদ্র করে, ওই দেওয়ালগুলো ছিদ্র করার যে ড্রিল মেশিনটা ইউজ করা হয়, সেই ড্রিল মেশিনটা আমার এই হাঁটুর নিচে এই হাড়টা ফুটো করার জন্য ওরা ইউজ করে, কোনো ধরনের এনতেসিয়া দেয় না। তখন থেকেই চিন্তা করেছে আমার ছেলে আর্মি অফিসার হবে, আর্মি অফিসার হয়ে দেশের সেবা করবে। আমি সত্যি গিয়ে ঢাকায় পড়ে যাই, তো যখন পড়ে যাই তখন পুলিশের গাড়িটি আমার পায়ের উপর দিয়ে উঠাই দেয়। মাঝ বরাবর ছিলাম, আল্লাহ এটা লেখছে, তো তখন আমার পায়ে এসে গুলিটা লাগলো। ওইখান থেকে আমার পায়ে রক্তনালী ছিঁড়ে গেছিলো, কিন্তু হাড্ডি ভাঙে না। আমি কিছুটা হেঁটে মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের 1 নম্বর গেট পর্যন্ত যেয়ে লাস্টে আমাকে একটা ডক্টর, ওখানে সিনিয়রও আমাকে বলতেছে, এত চিৎকার পারতেছিস কেন, আন্দোলন করতে গেছিল না, এখন মজা বোঝো। সিএনজি চালাতেন, 19 তারিখে কি হলো যে আপনি পাহাড় আলেন? 19শে জুলাই সকালে ফজর নামাজ পড়ে আমি আন্দোলনে শরিক হই, এবং শুক্রবার দিন ছিল 19শে জুলাই। আমি 11:30 পৌনে 12টা পর্যন্ত আন্দোলনে ছিলাম। সকালে নাস্তাও করিনি। তখন বাসায় গেলাম। আপনি তো কোনো দলের সাথে ছিলেন না, আপনি কিভাবে গেলেন? আমি দলের সাথে যদিও নাই থাকি, তারপর আমার চোখের সামনে দেখতেছি তো হাজার হাজার শত শতে আমার মুসলমান ভাই আহত হইতেছে, আমার চোখের সামনেই নিহত হইতেছে। তারা দেশের জন্য জীবন দিতেছে, আর আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি কিভাবে ঘরে বসে থাকতে পারি? আমার প্রাণটা কখনো বাসায় রাখতে পারলাম না। তখন আমি আন্দোলনের শরিক হই। শুক্রবার দিন সারাদিনই ছিলাম, জুমার নামাজ পড়ে আবার বাসায় যাইনি, খাওয়া দাওয়া করি নাই। আমি আন্দোলনের শরিক হয়েছিলাম। জুমার নামাজের পরে দিয়ে আমার ছোটো ভাই ছাত্রদের জন্য কিছু ঠান্ডা পানি নিয়েছিল, এবং কিছু হালকা খাবার আমার সাধ্য অনুযায়ী আমার খাবার নিয়েছিল। তো শর্মের জ্বালায়, ছোটো মানুষ তো শর্মের জ্বালায় দিতে পারেন, বা আপনিই দেন। আমার দেওয়া শেষ, ছাত্রদেরকে খাওয়ানো শেষ। তখন আসর আজান দিয়েছে, আসর আজান দিছে, মসজিদে যাব, 5টা আজান দিছে। 5টা 5 মিনিটেই বিল্ডিংয়ের ছাদ থেকে একটা রাবার বুলেট না, তার মানে টিয়ার সেল একটা গুলি আসে। তখন আমি একটা গাড়ির পিছনে চলে যাই। গাড়ির পিছনে যাওয়ার পরেই ওই গাড়ির নিচ দিয়ে যাই, গাড়ির নিচ দিয়ে সেসিসের নিচ দিয়ে যায়, আমার পায়ে এখানে লাগে, এদিক দিয়ে বের হয়, তাতে আমার বাটিটা ছুটে যায়, জয়েন্টটা ছুটে যায়, এবং লিগামেন্ট ইনজুরি, যেটা আমার পা উপর দিকে ওঠে না, রক ছিঁড়ে গেছে। তখন আমাকে ছাত্ররা নিয়ে হাসপাতালে নিয়ে যায়, একটা প্রাইভেটভাবে ক্লিনিকে। ছাদ থেকে যে গুলিটা হলো সেটা আপনি বুঝলেন কি করে? এটা গুলিটা এইভাবে তেরছে আইছিল, তাতে বোঝা গেল যে ছাদ থেকে আসছে। আর যদি ছাদ থেকে না আসতো অথবা রোড থেকে মারতো, সমান জায়গার থেকে আসতো, তাহলে গুলিটা সোজাভাবে যেত। তেরছে যাওয়ার, ফাতালে যাওয়ার কারণে। ছাদে কি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছিল নাকি? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদিও নাই থাকে, কিন্তু ছাত্রলীগের ফলা বাহিনী ছাদে ছিল। আপনার কেন মনে হলো তারা থাকতে পারে? হ্যাঁ, এরকম হয়েছে, এবং আমরা তাদেরকে ধাওয়া দিয়েছি। আমরা যাই, অথচ ঘটনাস্থলে পাইনি। অনেক ছাত্ররা যায়, ওদেরকে ধাওয়া দিয়েছে, ধরতে পারে নাই। বহু ছাদে যায় আপনার এই খোঁজ করা হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। ওরা লুকিয়ে যায়, গুলিটা ছেড়ে দেওয়ার পরেই ওরা লুকিয়ে যায়। তখন আমাকে ছাত্ররা একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার পরে ওরা পরীক্ষা করে আমার বিশেষ সমস্যা। তখন আমাকে বলে যে আপনাকে পঙ্গু হাসপাতালে নিতে হবে, ভর্তি হন। তখন আমার ফ্যামিলিগত সবাই যেই আমাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। 19 তারিখে বিকাল 6টার দিকে আপনার পঙ্গুতে নেওয়া হয়।
নেওয়ার পরেও আমার 10টার দিকে আমার অপারেশন হয়। অপারেশন আমার ড্রেসিং হয়ে তারপর আমার এই থিয়েটার ঢুকে। এখন কি আপনি হাঁটতে পারেন না? তো এখন আমি হাঁটতে পারি না। যদি হাঁটতে পারেন, আমার একটা অপারেশন হয়েছে শুধু আমার এই জায়গায়, যেটা দেখালে নয়, আপনার এই জায়গায় আপনার 2টা স্ক্রুর কাছে এবং 2টা রড আছে এখানে, এই বাটিটা জয়েন্টে স্ক্রু দিয়ে ড্রিল মেশিন দিয়ে আমার বাটিটা বসানো হয়েছে। আর এই জয়েন্টে এখনও ছোটা, এটা এখনও অপারেশন হয়নি। বাকি এখনও রগেরও অপারেশন হয়নি, এখনও 3টে অপারেশন আমার অলরেডি বাকি আছে। ডক্টর বলতেছে আপনার পা তো বাজ হইতেছে না, তো এখন আপনার পা বাজ হওয়ার জন্য আপনার ফিজিওথেরাপি দেওয়া লাগবে এবং হাঁটা লাগবে, যেমন পাটা যখন আপনার এই পাটা যেন স্থিরভাবে বসে। এখন আপনার সংসার কিভাবে চলছে? আমার সংসারটা পুরো কষ্ট হয়ে চলতেছে, যেহেতু সংসার পরিচালক আমি নিজেই। আমার 6 জন সদস্য, সংসারের 6 জন সদস্য, তার ভিতরে আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলে এবার আগামীতে এসএসসি পরীক্ষা দেবে, এবার ক্লাস 10-এ পড়ে, আর মেয়ে 5ম শ্রেণীতে পড়ে, 4র্থ শ্রেণী শেষ করছে। দর্শক, এমনই হাজারো মানুষের আর্তনাদ, এমনই হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ। আমরা অবশ্যই মনে করি এ বিজয় ওনাদের আত্মত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলারই এক দান বা অনুদান। ভাই আব্দুল্লাহ আহমদ, কি পড়াশোনা চলছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। শুরুতেই তোমার কাছে জানতে চাই, তুমি কিভাবে ইনভলভ হলে এই আন্দোলনের সাথে? ফার্স্টে তো হচ্ছে যখন মেইনলি হচ্ছে কোটা আন্দোলন শুরু হলো, তখন হচ্ছে আমার মাথায় আসলো যদি কোটাটা না থাকে ভবিষ্যতে, তাহলে আমার নিজেরও চাকরির ব্যাপারে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো এই জন্য প্রথমে আমাদের এক্সাম চলতেছিল, ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম। তো 17 জুলাই আমার কয়েকজন ফ্রেন্ডরা কলেজের এক্সাম দিয়ে হচ্ছে ওরা বের হয়ে যায় আন্দোলনে। তো আমি 17 তারিখ বের হতে না পারায় আমার মনের মধ্যে একটি অনুতপ্ত হয় যে আমি কেন গেলাম না আন্দোলনে, আমার হচ্ছে যাওয়া উচিত। তো পরবর্তীতে হচ্ছে আমি 18 জুলাই আমার এক ফ্রেন্ডের সাথে আন্দোলনে বের হই ইসিবি চত্বরে। তো প্রথমত মেনলি হচ্ছে কোটা আন্দোলনের জন্য বের হই। পরবর্তীতে যখন আস্তে আস্তে আমাদের ভাইদের মারা হলো, তখন হচ্ছে আমার মনে হলো কোটা আন্দোলন হচ্ছে পরে, আগে হচ্ছে আমার ভাইদের যে মারা হলো তার প্রতিশোধ নিতে হবে। এখন যদি আমি আন্দোলন না যাই তাহলে হচ্ছে তাদের সাথে বেইমানি করা হয়ে যাবে। এরই জন্যে আমি হচ্ছে আগস্ট মাসের 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ আবারও হচ্ছে পুনরায় আন্দোলনে যুক্ত হই। কবে শুরু করলে? আমি শুরু করেছিলাম 18 জুলাই। 18 জুলাই। কোথায় পড়ো তুমি? আমি হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি। আচ্ছা, বন্ধুরা শহীদ হচ্ছে, তুমি অনুপ্রাণিত হলে? জি অবশ্যই। আচ্ছা, তারপরে বলো কি হলো? পরবর্তীতে হচ্ছে 2, 3 এবং 4 আগস্ট আমি ইসিবি চত্বরেই ছিলাম। 4 আগস্টে ইসিবি চত্বরে যখন ছিলাম তখন হচ্ছে সেখানে তেমন কোনো গ্যাঞ্জাম হয়নি। তো আমি খবর পাই যে মিরপুর 10 নম্বরে অনেক বেশি গ্যাঞ্জাম হচ্ছে এবং পুলিশরা হচ্ছে গোলাগুলি করতেছে। তো আমি ভাবলাম আমার এক ফ্রেন্ডরা সহ যে এখানে যেহেতু কোনো ধরনের সমস্যা হচ্ছে না, মিরপুর 10 নম্বরে যেহেতু অনেক ধরনের সমস্যা হচ্ছে, তাহলে আমাদের সেখানে যাওয়া উচিত। তো তারই জন্য হচ্ছে তখন আমি মিরপুর 10 নম্বরের উদ্দেশ্যে বের হই। তো মিরপুর 10 নম্বরের উদ্দেশ্যে যখন বের হই তখনই সেখানে অনেক স্টুডেন্টরা ছিল, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিস, কলেজ এবং স্কুলের স্টুডেন্টরা ছিল, এবং হচ্ছে সাথে ছিল ছাত্রলীগের নেতারা এবং হচ্ছে পুলিশরা। তো এক পর্যায়ে ছাত্রলীগের কয়েকজন হচ্ছে স্টুডেন্টের উপরে হামলা করে। তো স্টুডেন্টরা হচ্ছে ট্রিগার্ড হয়ে পাল্টা আক্রমণ যখন করে, তখন পুলিশের যে গাড়িগুলো ছিল, কাভার্ড ভ্যান, সেগুলো হচ্ছে ফুল স্পিডে রিভার্সে নেয় বাঁচার জন্য। তো আমি তখন যেহেতু 10 নম্বরের উদ্দেশ্যে বের হই, 13 নম্বর পার হয়েছিলাম এবং আন্দোলনের সাথে যুক্ত হইতে চেয়েছিলাম। তো তখনই হচ্ছে তুমি কি কোনো ছাত্র সংগঠন করতে? না, আমি কোনো ছাত্র সংগঠন করতাম না। মানে তুমি জাস্ট দেশাত্মবোধ এবং তোমাদের ভবিষ্যৎ ভাবনা এবং এর নিজের থেকে অনুপ্রাণিত হয়েছে? জি, আমি হচ্ছে মেইনলি হচ্ছে দেশাত্মবোধ এবং হচ্ছে আমার ভাইদের যে মারা হলো এবং হচ্ছে আমাদের যে বৈষম্য যে করা হচ্ছে বিভিন্ন ধরনের চাকরি বাকরি বা যে কোনো ধরনের পর্যায়ে, এই জন্য আমি মূলত আন্দোলনে যাই। তো 4 আগস্টে হচ্ছে আমি যখন 13 নম্বর পার হই তখন দেখতেছি যে একটা পুলিশের যে গাড়ি ছিল সেটা ফুল স্পিডে হচ্ছে রিভার্সে নিতেছে। তো আমি হচ্ছে সরতে গিয়ে ধাক্কায় পড়ে যাই। তো যখন পড়ে যাই তখন হচ্ছে পুলিশের গাড়িটি হচ্ছে আমার পায়ের উপর দিয়ে উঠাই দেয়। আমি সাথে সাথে ওইখানে সেন্সলেস হয়ে যাই। আমার কয়েকজন ফ্রেন্ডরা মিলে আর ওইখানকার স্থানীয় লোকরা মিলে আমাকে হচ্ছে একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করে। পরবর্তীতে হচ্ছে 7 আগস্টে আমাকে নিটোর হসপিটালে ভর্তি করা হয় এবং আমি 7 আগস্ট থেকে বর্তমান পর্যন্ত নিটোর হসপিটালে ভর্তি রয়েছি। একজন গাজীর বাবা হিসেবে আপনার অনুভূতি, যদিও আপনার সন্তানকে নিয়ে আপনি অনেক স্বপ্ন দেখেছেন, যে সন্তানকে নিয়ে সব বাবারাই স্বপ্ন দেখে, তো এখন সেই স্বপ্নের যাত্রাপথে আপনার ছেলে পঙ্গু, আপনার অনুভূতি বা কি, বা আপনি কেমন ফিল করছেন? আমরা তো আপনার সন্তানকে এই যুদ্ধের গাজী মনে করি, বাংলাদেশ তাই মনে করে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সবাইকে রমজানের শুভেচ্ছা। আমার ছেলে আবদুল্লাহ আহমদ আদমজি ক্যান্টনমেন্টের দ্বাদশ শ্রেণীর ছাত্র, এবার এইচএসসি পরীক্ষার্থী। 26 জুন থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে, সবার কাছে দোয়া চাই। আমার ছেলে আমাকে প্রথম হলো 17 তারিখে রাতে হলো ফোন দেয়, 17 জুলাই রাতে ফোন দেয় যে আব্বু আমি হলো আন্দোলনে যেতে চাই। তা আমি শুনে একটু অবাক হলাম যে দেশের যে পরিস্থিতি গণ্ডগোল। আর তখন আমার ছেলেকে বললাম আন্দোলনে যাবা, না গেলে হয় না। তখন আমার ছেলে বলল যে দেখো আব্বু, এটা একটা যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমার যে সহপাঠীরা আছে তারাও যাবে। আর এই আন্দোলনে যদি আমরা না যাই, কারো না কারো হলো যেতে হবে এই আন্দোলনে, তা না হলে এই দেশটা হলো দুর্নীতিমুক্ত হবে না, এই দেশ বৈষম্য দূর হবে না। আর আমার আন্দোলনে অবশ্যই যাওয়া উচিত, এখন তোমার অনুমতির অপেক্ষায়। তা আমি বললাম আলহামদুলিল্লাহ, তুমি এই আন্দোলনে যেতে চাও যাও, তবে হলো সাবধানে থেকো। সাবধানে থেকো এই কারণে বলছি, কারণ হলো আমার ছেলে প্রথম থেকে আমাদের স্বপ্ন যে আমার ছেলে আর্মি অফিসার হবে। ও লম্বা মাশাল্লাহ 6 ফিট 2 ইঞ্চি। তো তখন থেকেই চিন্তা করেছি আমার ছেলে আর্মি অফিসার হবে, আর্মি অফিসার হয়ে দেশের সেবা করবে। তো এখন অনুভূতি হলো যে হলো যে কোনোভাবেই তো আমার ছেলে হলো দেশের জন্যই কাজ করেছে, এই জন্য হলো আমার এতটুকু আফসোস নেই। আরও আফসোস নেই এই কারণে, এই আন্দোলনে গিয়ে অনেকেই শহীদ হয়েছে, কারো 2 হাত নেই, কারো 2 পা নেই। তাদের কথা একবার চিন্তা করলে আমার ছেলের এই সমস্যা আমার কাছে তেমন সমস্যাই মনে হয় না। যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য এবং দ্রুত সুস্থতা কামনা করি। পাশাপাশি আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, যে দেশে কখনো কোনো দুর্নীতি হবে না, জবাবদিহি থাকবে, একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলবে, এই আশা আমি ব্যক্ত করছি। একটু ঘটনাটা বলবেন কি হয়েছিল আসলে? আমি যতটুকু জানি দর্শক, তার গুলি লাগে ঠিক এই জায়গায় এবং বেরিয়ে যায় অপর প্রান্ত দিয়ে। এখন তিনি অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারেন না। জি বলুন। আমাদের এই জুলাই আগস্ট আন্দোলনটা প্রথমে শুরু হয় সোশ্যাল মিডিয়া থেকে। জুনে আমরা সবাই আমরা যে বৈষম্যের শিকার, নানাভাবে আমাদের চাকরির দিকে গেলে দেখা যায় 60%, অনেক জায়গায় 80%, 90% পর্যন্ত কোটা যারা আছে তারাই নেই, যেখানে সাধারণ শিক্ষার্থী 10% বা 20% এমন একটা সংখ্যা সাধারণ শিক্ষার্থী নেই, যেখানে আপনার 18 কোটি মানুষের মধ্যে 20 লাখ 50 লাখ কোটাধারী মানুষ, সেখানে 17.5 কোটি মানুষই হচ্ছে আপনার তারা সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ থেকে 10% নেই, আর সেখান থেকে দেখা যাচ্ছে যে 80%, 70%, 60% কোটাধারী নেই। সেখানে যে কী রকম একটা বড় বৈষম্য আমাদের সাথে করা হতো, তারই প্রতিফলনে আমরা প্রথমে এটার জন্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আমরা প্রতিবাদ জানাই। সেই প্রতিবাদটা একটা সময় আমরা জুলাইয়ের শুরুর দিকে দেখা যায় যে আমরা রাস্তায় আন্দোলন করি যে আমাদের এই দাবি আমাদেরকে মানতে হবে, যে খোটা কোনো কিছুই থাকবে না। যদি মুক্তিযোদ্ধা। আপনি কিভাবে অনুপ্রাণিত হয়েছিলেন? আমি অনুপ্রাণিত হয়েছিলাম বলতে, আমি অনেকবার এই বৈষম্যের শিকার হয়েছি। আমি এই পর্যন্ত প্রায় 10 থেকে 15টা চাকরি পরীক্ষা দিয়েছি, যেখানে দেখা যায় আমি রিটেনে অ্যালাউ হয়েছি, ভাইভাতে ফেস করে আমি ওখান থেকে বাদ পড়ি একই কোটার কারণে। কবে থেকে যাত্রা শুরু হলো আন্দোলনে? আমার আন্দোলনের মূলত যাত্রাটা শুরু হয় যেদিন 15ই জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে আমার বোনদের গায়ে যেভাবে রক্তাক্ত করে যেভাবে হাত তুলেছিল, সেটা দেখে আর আমি বাসায় বসে থাকতে পারিনি। আমি 16ই জুলাই থেকেই আন্দোলনের মূল ধারা বা উদ্যোক্তাদের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন? আন্দোলনের মূল ধারা সম্পৃক্ততাটা হচ্ছে আমরা আমাদের কলেজের ফ্রেন্ড সার্কেল, ওদের সাথে আমরা কথা বলতে, আমাদের গ্রুপগুলোতে, যে আসলে আমাদের কিছু একটা করা দরকার, সবাই কিছু করছে। তো সেখান থেকে সবাইকে নিয়ে আমরা প্ল্যান করেই আমরা রাস্তায় নামি যে হ্যাঁ আমাদের এই যৌক্তিক দাবিগুলো মানতে হবে, যে পর্যন্ত না মানবে সে পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে আসবো না।
তারই প্রেক্ষিতে দেখা যায় যে 18ই জুলাই আপনারা দেখেছেন যে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আমরা ওখানে অনেক আন্দোলন করি। আমরা শুরুতে দেখা যাচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। সেখানে দেখা যায় যে এক পুলিশ আমাদেরকে কোনো রিজন ছাড়াই লাঠিচার্জ শুরু করে ফার্স্টে। আর লাঠিচার্জ করলে আমরা সরে যাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে ওরা টিয়ারশেল চড়ে, টিয়ারশেলের ধোঁয়ায় অনেকে এত কী এক বিভৎস অবস্থা, টিয়ারশেলের ধোঁয়ায় তো বিভৎস অবস্থা, তার মধ্যে ওরা ফায়ার শুরু করে। মানে কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই এমনভাবে ফায়ার শুরু হয় যে চারদিকে আমরা দৌড়ে পালাচ্ছিলাম। আমরা একসময় দেখতে ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরে ঢুকে পড়ি। ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরে ঢুকে পড়লেও পুলিশ ওখানে দরজা আমরা যে গেটটা ছিল ওটা লক করে দিলে দেখা যায় যে আমাদের মেইন ফটকটা ছিল, মেইন ফটকের ভিতরে ওরা পিস্তল ঢুকিয়ে ওখানে ফায়ার করে, সেখানে স্পট ডেথ হয় একজন বাস ড্রাইভার। আপনি গুলিটা খান কবে? আমি মূলত 18ই জুলাই মোটামুটি আহত হই, বাট ওই আহত অবস্থায় আবার 19 জুলাই আমি আন্দোলনে শরিক হই। 19শে জুলাই যখন ওই জুম্মার নামাজ শেষ করে আমি আন্দোলনে যাই, সামনের কাতার থেকে আমি লিড দিচ্ছিলাম। আমাদের ওইখানে প্রায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে 4 থেকে 5,000 ছিল, আর ওইদিকে বিজিবি অ্যান্ড পুলিশ আপনার ওই রামপুরা টিভি সেন্টারের সামনে যে ব্রিজটা আছে ওই ব্রিজের সামনে অবস্থান করছিল। সেখান থেকে দেখা যাচ্ছে যে ওরা আমাদেরকে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। ওরা টিয়ারশেল ছুটতেছিল, সাউন্ড গ্রেনেড ছুটতেছিল, কি বিকট শব্দ, মানে সাউন্ড গ্রেনেডের আওয়াজে অনেকের কান থেকে ব্লাড বের হচ্ছিল এত পরিমাণ। আর উপর থেকে হেলিকপ্টার থেকে ওরা এই টিয়ারশেল ছুটতেছিল, আবার ফাঁকা আওয়াজ করতেছিল। তো একটা সময় দেখা যাচ্ছিল যে মানে সামনে থেকে 40-50 জন আমরা খুব বেশি ফাইট করতেছিলাম, কারণ পিছনের দিকে আসলে ওরা এমনভাবে অ্যাটাক করতো যে পাকিস্তানি হানাদার বাহিনী, আমরা এই ভিডিও ক্লিপগুলোতে হয়তো দেখি যে 71-এর ছবিগুলোতে যে কীভাবে বাঙালিকে অ্যাটাক করতো, সেম কাহিনীতে দেখলাম যে পুলিশ বিজিবি আমাদেরকে অ্যাটাক করতেছিল। একটা সময় দুপুর 2:30টার দিকে আমরা দেখতে পাই যে কিছু বিজিবি এক্সট্রা আবার আসে ওই জায়গাটায়। আসার পরে এমন একটা ধাওয়া দেয় যে অগণিত ফায়ার একসাথে। আমরা এই ফায়ারের সময় আমার যে পাশে ছিল ওর হাইটটা একটু কম ছিল, ওর বুকে লাগে, ও স্পট ডেথ হয়ে যায় জায়গায়। ওই স্পট ডেথ হয়ে যাওয়ার পরে সেকেন্ড ফায়ারটা আমার শরীরে লাগে, আমার কোমরের নিচে বাম পায়ের ফিমারের উপরে অংশে লাগে। 19 তারিখের ঘটনা? হ্যাঁ, 19শে জুলাই। কটার দিকে? দুপুর 2:30টায়। আমার সামনের দিক দিয়ে গুলিটা ঢুকে পিছন দিক দিয়ে মাংস নিয়ে বের হয়ে যায়। মুহূর্তের মধ্যে আমি পড়ে যাই। মানে কি একটা আমি শুনতে পেয়েছিলাম শুধু একটা বিকট শব্দ শুনে আমি মাটিতে পড়ে যাই। পড়ে গিয়ে দেখি আমার পাটা মানে অনেকটা আলাদা, মাংসটা ছেড়ে দিছে, হাড়ও আলাদা হয়ে আছে, জাস্ট চামড়ার সাথে ঝুলে আছে। অনেকটা আপনার কি মস্কে আলাদা হয়ে আছে, চামড়া খুশ হয়ে গেছে। তো সেখান থেকে ওরা এমনভাবে ধাওয়া দিয়ে আসতেছিল যে আমাকে যে নিয়ে যাবে, আমার সহযোদ্ধা যারা ছিল আমার সাথে ওইখানে, ওই স্কোপটা ওদের কাছে ছিল না। তারপরে দেখলাম একটা ভাই সাহস করে এসে আমাকে কোনো রকম একটু ধরে টেনে হিস্ট্রে রাস্তার দিয়ে দৌড়ে নিয়ে যাচ্ছিল। ও প্রথমে একটা মেডিকেল হসপিটালে নিয়ে যায়। সেখানে আমার এই সিচুয়েশান দেখে ওরা বলে যে আমরা এই ট্রিটমেন্ট করতে পারবো না। ও কোনো মতে একটু ব্যান্ডেজ করে বলে যে আপনারা নিটোর হসপিটালে নিয়ে যান। নিটোর হসপিটালে যাওয়ার জন্য কোনো ধরনের গাড়ি পাচ্ছিলাম না, কোনো রিক্সা সিএনজি ওইদিকে যেতে চাচ্ছে না, কারণ এত পরিমাণ ফায়ার হচ্ছে, মানে কেউ মৃত্যু ঝুঁকি নিতে চাচ্ছিল না। তখন আমার ওইখানের কিছু সহযোদ্ধা ভাই, আমার 2টা ফ্রেন্ড, তারা এসে এই অবস্থা দেখে ওরা আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল। যখন দেখতেছে নিটোরে যাওয়া পসিবল না, পাশাপাশি আরেকটা ওই উত্তরপাড়াতে এমজেড হসপিটাল ছিল, ওখানে নিয়ে যায়। এমজেড হসপিটালে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে দেখে যে সিচুয়েশান অনেক খারাপ। ওরাও অসম্মতি জানায় যে আমরা এটা করতে পারবো না, আপনারা নিটোরে নিয়ে যান ওকে। তখন ওই আমার ফ্রেন্ডরা অ্যাম্বুলেন্স খুঁজে, কোনো ধরনের কোনো অ্যাম্বুলেন্স নেই, আমাকে সিএনজিতে এই ভিতরে কোনো মতে ঢুকে আমাকে প্রায় 3-4 ঘন্টা জার্নি করে নিটোরে নিয়ে যায়। নিটোরে গিয়ে দেখলাম যে প্রায় শতাধিক আমাদের এখানে গুলিবিদ্ধ, লাইনের পর লাইন লেগে আছে। যে আমার এত পরিমাণ ব্লিডিং হইতেছিল যে সারা শরীর আমার রক্তে মাখা। সেখানে এই এত লম্বা সিরিয়াল, যদি সিরিয়াল শেষ হয়ে আমাকে নেওয়া হয় তাহলে ব্লিডিং হতে হতে আমি শেষ। আমি এটা নিজে অনুধাবন করতে পারতেছিলাম। আর যতই সময় গড়াইতেছিল তখন ততই মনে হইতেছে যে হ্যাঁ, আমার আয়ুটা কমে আসছে। আমি প্রতিনিয়তই
আল্লাহকে ডাকতেছেন? আল্লাহকে ডাকতেছিলাম, কালিমা শাহাদাত পড়তেছিলাম যে আমার মনে হয় এখানেই শেষ। আমার প্রতিবারই এটা মনে হচ্ছিল, আর শেষবারের মতো একটা ইচ্ছে ছিল যে মায়ের মুখটা একবার দেখবো। মানে তখন আমি ভাবছিলাম যদি মরার আগেও ওই সময় যদি আম্মুর মুখটা একটু দেখতে পারতাম, অন্তত পক্ষে শান্তি পেতাম একটু। ওই সময় ওখান থেকে আমাকে কোনো মতে অবস্থা ক্রিটিক্যাল দেখে কয়েকজনকে বলে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর ট্রলি থেকে আমাকে অপারেশনের সিটে রাখা হয়। ওখানে আবার ডাক্তারের এক বর্বরতার শিকার হই। যখন শুনতে পাই আমি ছাত্র, আমাকে অপারেশনের যে বেড আছে বেডে শোয়ানোর পরে আমাকে কোনো ধরনের অবশ করে অ্যানথেসিয়া দেয় নাই। সাধারণত আপনার যখন অপারেশন করে তখন কিন্তু আপনার পা কিংবা যেখানে করে হয় সেন্সলেস করে নেয় আর ওই জায়গাটা অবশ করে নেয়, কিন্তু আমাকে ওরা কোনো ধরনের অবশ করে নাই। আবার যে দিক দিয়ে গুলিটা ঢুকেছিল ওই দিক দিয়ে কি একটা ঢোকানো হয়েছিল, ঢুকে এটা ওই ওয়াশ করতেছিল। আমি ওনাকে রিকোয়েস্ট করতেছিলাম যেন এটা একটু আমাকে অবশ করে নেয়, আমি সহ্য করতে পারতেছিলাম না, এমনি তো অনেকটা সেন্সলেস অবস্থা। দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আমার এটা ওয়াশ করা শেষ হলে আমার হাঁটুর নিচে যে হাড়টা আছে এই হাড়ে ওটা তারা ড্রিল মেশিন, সাধারণত দেখা যায় যে বিল্ডিংয়ের দেওয়ালগুলো যে ছিদ্র করে ওই দেওয়ালগুলো ছিদ্র করার যে ড্রিল মেশিনটা ইউজ করা হয় সেই ড্রিল মেশিনটা আমার এই হাঁটুর নিচে এই হাড়টা ফুটো করার জন্য ওরা ইউজ করে। কোনো ধরনের অ্যানেস্থেসিয়া দেয় না, কোনো ধরনের অবশ ছাড়াই আমার এই সাধারণ যে অবস্থায় আছে সেই সেম অবস্থার মধ্যে দিয়ে ওরা আমার এই হাড়টা ফুটো করে। ওই হাড়টা ফুটো প্রথমে যখন একটু টাচ করে তখনই অনেক জোরে চিৎকার মেরে উঠি। তখন আমার হাত দুইটা ধরে বুকের উপর দুইটা ডাক্তার চাইপা ধরে, ওই চাইপা ধরে রাখে আর একজন নিচে দিয়ে আমার হাড়টা ফুটো করে। মানে এত পরিমাণ রিকোয়েস্ট, ওদের পা পর্যন্ত আমি ধরতে যাচ্ছি যে আমি আর সহ্য করতে পারতেছি না, আমাকে কোনো মতো একটু অ্যানেস্থেসিয়া দেন। ওরা আমার কথা শুনেই নাই, ওরা ওদের মতো করে করে করতেছিল। আর লাস্টে আমাকে একটা ডক্টর ওখানে সিনিয়রও আমাকে বলতেছে এত চিৎকার পারতেছিস কেন, আন্দোলন করতে গেছিলে না, এখন মজা বোঝ। 19 জুলাই এই ওখান থেকে আবার বের হওয়ার পর যখন আমাকে ওয়ার্ডে পাঠানোর 1 ঘন্টা পরেই রাত 9:30টার দিকেই শুনতে পাই যে রাত 12টার পর থেকে 144 ধারা জারি হবে। আবার আমরা যারা স্টুডেন্ট ওই হসপিটালে আহত ছিলাম আমাদের কাছে একটা নিউজ আসে যে 144 ধারা যেহেতু জারি হচ্ছে আর আমরা যারা স্টুডেন্ট আহত আছে, আমরা এত পরিমাণ স্টুডেন্ট আহত হয়ে গেছি, এটা সরকারের জন্য মঙ্গলজনক না, যার কারণে ওরা আমাদেরকে এখান থেকে এই অবস্থায় গ্রেপ্তার করে ক্রস ফায়ার করবে, এমন একটা সিদ্ধান্ত নাকি হয়েছে। যার ফলে দেখা যাচ্ছে আমার পরিবার যারা ছিল তারা খুব টেনশনে পড়ে যায় যে আসলে যদি এমনটা হয়। তো আবার সাথে সাথে কিছুক্ষণ রাত 10টার দিকে দেখা যায় যে আপনার পুরো হসপিটালের চারদিকে পুলিশ সেনাবাহিনী ঘিরে ফেলে, পুরোটার প্রোটোকলে নিয়ে আসে। আবার ডাক্তাররা আমাদেরকে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে বের হতে দিচ্ছে না। আম্মু গিয়ে বলছিল যে ডাক্তারকে আমরা হসপিটালে থাকবো না, আমরা অন্য জায়গায় নিয়ে যাব। ওখানেও অসম্মতি জানায় যে নিতে দিবে না। তখন আম্মু কোনো মতো ওখান থেকে বের করার জন্য, জীবন বাঁচানোর জন্য, আমি তো আম্মুকে বলেই ফেলছিলাম যে আমি তো অর্ধেক মৃত্যুই, কেন এত এমন করতেছো, যা হওয়ার তা হবেই। জি দর্শক, এ তো একটা গল্প আমরা শুনলাম, এমন 40,000 গল্প। কতটা গল্প আপনাদের আমরা শোনাতে পারবো, হয়তো হাজারো গল্পের মৃত্যু হবে, কিন্তু আমরা বলবো যে আমরা তোমাদের ভুলবো না। আমি ছোটোবেলা থেকে আমারও স্বপ্ন ছিল যে আমি হাফেজ হব। তো আমি মাদ্রাসা পড়াশোনা করছি, ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা শেষ করে ঢাকা মাদ্রাসা ভর্তি হই। তো এখানে আমি 11 বার হাফেজ হই, তারপরে আর সামনে পড়াশোনা হয় না, তারপর আমি স্কুলে ভর্তি হয়ে যাই গ্রামে। এই 2024 সালে আমি ভর্তি হই। তখন যখন পরীক্ষাটা পিছিয়ে দেয় তখন আমি ঢাকার এদিকে আসি বেড়াইতে। যখন পরীক্ষাটা পিছিয়ে দেয় তখন আসার পর সবার গল্পটা শুরু হয় 18 তারিখ থেকে, আমারটা শুরু হয় আমার মামা নানা তারাও বের হতো এই আন্দোলনে শরিক হতো। তো আমি 25 তারিখ থেকে যখন দেখতাম মুগ্ধ ভাই, আবু সাইদ ভাই তারা মারা গেছে, আরও অনেক
আহত হইতেছে আমাদের জন্য, এর নিজের ভিতরে একটা কাজ করতো যে আমরা কেন নামবো না। তো তখন থেকে আমি নিয়মিত বের হওয়া শুরু করি 25 তারিখ থেকে। তো 4 তারিখে আমি মিরপুর 2 নম্বরে বসি, 2-10-এর মাঝখানে বসি, 3-4টা রাবার বুলেট খাই ডান পাই। তো ওইটার বাসায় কাউকে জানাই না, জানালে অনেক রাগারাগি করবে। তো 5 তারিখ যখন আমি 5 তারিখে বের হই নাই, পায়ে ব্যথা করতেছিল, ওইটা লাগার পরে 2টা বুলেট ভিতরে ছিল, আরগুলো আমি নিজেই বের করছি। তো ব্যথা করতেছিল। কিভাবে বের করলে? এটা মানে আমারটা অল্প ঢুকছিল, চাপ দিলে বের হয়ে যায়। আমারটা চাপ দিয়েছে, বের হয়ে গেছে, 2টা বের হয় নাই। তো ওই 2টা ভাবছি পরের দিন উঠে ফেলবো, ডাক্তারের দোকানে যায়, ফ্যামিলির কাউকে জানাবো না। তো 5 তারিখে যখন 3টা 3:30টার দিক দিয়ে আমি খবর পেলাম, আমার ফ্রেন্ডরা কল দিছে যে আমরা যেটার জন্য আমরা রাজপথে নামছি, আমাদের দেশ স্বৈরাচার মুক্ত হবে, স্বৈরাচার মুক্ত হয়েছে। তো তখন যে একটা আনন্দ যে আমাদের ভাইরা শহীদ হয়েছে, এগুলার একটা আনন্দ, এটা উপভোগ করার জন্য আমরা রাস্তায় বের হই, যেটার নাম দিছিল আনন্দ মিছিল। তো এখানে বের হয়ে আমার বাসা থেকে সামনে গেলেই মিরপুর 2 মডেল থানা। তো আমি ওইখান থেকে বের হয়ে মডেল থানার দিকে যাই হাঁটতে হাঁটতে, মানে অতটা জোরে হাঁটতে পারি না মানুষের সাথে, আগেই 2টা বুলেট ছিল। এটা 5 তারিখের ঘটনা? জি, এটা 5 তারিখের ঘটনা। আচ্ছা। তো তখন আমি যাই থানার সামনে, দেখি অনেক লোকজন দৌড়াদৌড়ি করতে আছে, মানে একটা উল্লাসই করতে আছে। আমার পা তো ব্যথা ফুলে রয়েছে, আমি আর অতটা তাদের মতন করতে পারতেছি না, দাঁড়ায় রয়েছি। থানার একটু কাছাকাছি গেছি, তখন হঠাৎ করে দেখলাম যে কিছু পুলিশ বের হয়ে গুলি করা শুরু করলো। তো আমি ওই পানি আবার দৌড় দেওয়ার চেষ্টা করলাম, দৌড় দিয়েছি, তবু মাঝ বরাবর ছিলাম, আল্লাহ এটা লেখছে। তো তখন আমার পায়ে এসে গুলিটা লাগলো। ওইখান থেকে আমার পায়ে রক্তনালী ছিঁড়ে গেছিলো, কিন্তু হাড্ডি ভাঙে না। আমি কিছুটা হেঁটে মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের 1 নম্বর গেট পর্যন্ত যে কিছু বড় ভাইরা ছিল তাদের কাছে যে সাহায্য চাই, যে ভাইয়া। তুমি তখন কি পা নিয়েই এগোচ্ছিলে রক্তাক্ত অবস্থায়? এই রক্তাক্ত পা নিয়ে এগোচ্ছিলাম, আমার পা থেকে ব্লাড বের হচ্ছিল। আমি ভাবছিলাম মানে এটা আবার রাবার বুলেট লাগছে, অতটাই হয় নাই, মাংসের ভিতরে লাগছিল, তাই আর কি অতটা বুঝতে পারি নাই। তো আমি যখন আগে যাই মিরপুর স্টেডিয়ামে 1 নম্বর গেট পর্যন্ত যখন গেলাম, তখন আর দেখি সামনে কেউ হেল্প করলো না। না, তখন মানে এমন একটা সিচুয়েশন ছিল যার মতন সে ভাগতেছিল। মানে আমরা জানি 18 তারিখ থেকে তারা আসল বুলেটগুলো উপরে মারতো, এরকমের ছিল। কিন্তু তখন 5 তারিখে ডাইরেক্ট সামনাসামনি গুলি করা শুরু করে। তো নিজের জীবন নিজের হাতে, সবাই দৌড়াদৌড়ি করতেছিল। আমার ওই পাটা নিয়ে আমি ভাবছি আবার রাবার বুলেট লাগছে, আমি দৌড়ে যাই। তো আল্লাহ আমার অতটুকুই শক্তি দিছিল, সে জায়গায় যখন যাই মিরপুর স্টেডিয়ামে 1 নম্বর ঘেটে, ওইখানে যাওয়ার পর আমি আর আগাইতে পারি না। তখন দেখলাম কিছু বড় ভাইরা এগিয়ে আসলো, আসার পর আমি বললাম ভাই আমার পায়ে গুলি লাগছে, আমি আর আগাইতে পারতেছি না। তো তখন তারা ওইখান থেকে আমাকে জায়গায় নিয়ে একটা স্কুটিতে একটা ভাইকে উঠাই দিয়েছে। ওই ভাইটাকে আমি খুঁজছি এলাকার ভিতরে, কিন্তু পাই নাই। ওই ভাই আমাকে মিরপুর 1 নম্বর মেরিনেট হসপিটালে নিয়ে যায়। তখন মেরিনেট হসপিটালে আরও কিছু রোগী ছিল, তারাও গুলি খেয়ে ওইখানে আসছে। তো তারা সবাই ছড়া বুলেট খেয়েছিল, আমি শুধু আসল বুলেট। তো আমার ব্লাডটা এখানে থামানোর পর তারা এক্সরে করে, তারা বললে যে আমার পায়ে বুলেট আছে। তো তারা ওইখানে আর চিকিৎসা নিতে পারবে না, সরকারি হসপিটালে শুধু চিকিৎসা নিতেছিল, বেসরকারিতে চিকিৎসা নিতেছিল না ওই 5 তারিখে ওই সময়টায়ও। তবুও তারা অনেকটা সাহায্য করছে, ব্লাড থামাইছে, অনেকের অনেক কিছু করছে। তো ওইখান থেকে তারা আমাকে পঙ্গু হসপিটালে যেতে বলে। আমি ওই সময় পঙ্গু হসপিটালে আমরা রওনা দিই। ওরা কেন নিল না? মানে তারা ওইখানে একটা আতঙ্কে ছিল, যেমন স্বৈরাচার গেছে নাকি ওইটা কিন্তু একটা ছিল না, তবু তারা নেয় নাই, মানে শুরু থেকেই নেয় নাই। আমার জানা মতো আমি যখন 25 তারিখ বের হই কিডনি হসপিটালের ওইখানে দেখতাম যারা গুলি খায় কিডনি হসপিটালে ব্লাড থামাইতে ঢুকছে, তাদেরকে আবার পুলিশ ওই অবস্থায় টিনে বের করে গাড়িতে উঠাইতে এসেছে। তো ওইখান থেকে আমার ফ্যামিলি জানার পরও ওইখান থেকে আবার আমাকে নিয়ে গেছে যে আবার যদি আইসা তোরে নিয়ে যায়। তো এখান থেকে আমাকে পঙ্গুতে নিয়ে যায়। পঙ্গুতে যাওয়ার পর তারা বলে তুমি হৃদরোগে যাও, রক্ত টেস্ট করাও। তো 5 তারিখ বিকাল 6টা নাগাদ আমি হৃদরোগে যাই। তারা তোমাকে কে সাপোর্ট করলো, কে হেল্প করলো? তখন আর কি আমার মামার ফ্রেন্ডরা ছিল কিছু, তাদের বাসা মিরপুর 1-এ, তারা আমাকে খুব সাপোর্ট দিছে ওই সময়টায়। আমার নানা মামা বের হয়েছে 5 তারিখে,
আমি গুলি খাইছি তারা জানছে রাত 8টা বাজে, আমি গুলি খাই বিকাল 3:30 নাগাদ। তো তারাও বের হয়েছিল। তো তখন তারা আমাকে অনেক করে, যখন আমি হৃদরোগে যাওয়ার পর 6টা নাগাদ যাই, তারা বলে যে রুগী আছে, তোমরা সিরিয়ালে বসে থাকো, এই কথা বলে তারা আমাকে ঢালা বিছনায় মানে এমনি ফালায় রাখা দেয়। পা থেকে ব্লাড বের হচ্ছিল, বালিশ ভিজতেছিল। তো ওই অবস্থায় ওইখানে শুয়ে থাকি। তখন যখন আমার মামা রাত 8টা বাজে আসে, তখন তারা বলে, তখনও কিছু বলে না, বলে যে কিছুক্ষণ পরে ঢুকাবো, এরকম বলতে বলতে রাত 1টা বাজিয়ে ফেলে। বিকাল 6টা নাগাদ গেছি, আমাকে রাত 1টা বাজিয়ে ফেলছে। তো 1টা বাজে আমার মামাকে ডাক দিয়ে বলে যে ওর অপারেশনের জন্য কিছু একটা স্লিপে ওষুধ লিখে দেয়, ওইগুলো নিয়ে আসো। তো আমার মামা অনেক দৌড়াদৌড়ি করে, তখন আমি মামার কাছে শুনছি যেটা ঢাকা মেডিকেল থেকে সে ওই ওষুধগুলো নিয়ে আসে। ওষুধগুলো আনার পর আমাকে তারা ওটিতে নেয়। ওটিতে নেওয়ার পর আমার রক্ত টেস্ট করার কথা, তারা 2 পাশের মাংসগুলো মানে কাটার পর তারা একটা মেশিনের মাধ্যমে একটা চেক করলো, কিন্তু রক্ত টেস্টটা করলো না যে আমার পা আছে নাকি। এক পাশে মানে কেমন একটা কারেন্টের মতন একটা শকের মতন লাগলো, আরেক পাশে লাগলো না। তারা আমার ফ্যামিলিকে যে বলে সাহসী কে আছে সে ভিতরে আসো। তো আমার নানা মুরব্বী মানুষ, সে একটু সাহসী, সে বলল যে আমি আছি। পরে আমাকে নানাকে নিয়ে আসলো, নানাকে নিয়ে এসে তারা ডিরেক্ট বলল যে তার পা কাটা লাগবে। আসলে পঙ্গু থেকে আমাকে পাঠিয়েছে রক্ত টেস্টের জন্য। তো তারা ওইখানে এগুলা বলছে, তাদের ভিতরে কি মানসিক অবস্থা ছিল ওটা আমি জানি না। আমরা এখানে কান্নাকাটি করতে আসি, গুলিতে যে একটা ব্যথা, তারা ওইটার ভিতরে প্রশ্ন করে। এটা শুধু আমাকে এমন না, আমার অনেক ভাই আছে, তাদেরকে প্রশ্ন করে কেন গেছো, কেন বের হইছো, এগুলো করতেছিল। মানে মানসিক দিক দিয়ে তারা আরও নির্যাতন করতেছিল ডাক্তাররা। তোমার যে গুলিটা ঢুকলো সেটা কি ঢুকে বের হয়ে গেছে নাকি ভিতরেই ছিল? তখন আমি যখন আবার হৃদরোগে যাই, তখন তারা বলে যে গুলি এক পাইতে ঢুকে আরেক পাইতে বের হয়ে গেছে। তো তখন তারা ওইখান থেকে আমাকে পঙ্গুতে পাঠিয়ে দেয়। আমরা 6 তারিখ ভোর 4টা বাজে আমরা পঙ্গুতে যাই। পঙ্গুতে যাওয়ার পর আমরা আবার ভর্তি হই ওইখানে। 6 তারিখ দুপুরে আমাকে ওটিতে নেয়। ওটিতে নেওয়ার পর তারা দেখে বলে, আমার ফাইলগুলো দেখে বলে যে তোমার তো মানে তারা রক্ত টেস্ট করে দেয় না, বলে তোমার তো হাড্ডিতে কিছু ভাঙে না, আল্লাহর রহমতে তুমি কিছুদিনের ভিতরে সুস্থ হয়ে যাবে, এটা ডাক্তাররা বলে। বলার পর আমার আম্মু মামা সবাই কান্না করতেছিল ওই হৃদরোগের কথাটা শুনে। তখন আর কি নিজেদের ভিতরে একটা পাই। তো তখন 2-3 দিন আমাকে ওটিতে নিয়ে তারা খুব সুন্দর করে ড্রেসিং করলো। করার পরে কদিন পরে 3 দিন মানের মাথায় আর ড্রেসিং করে না, মানে ওয়ার্ডের ভিতরে ড্রেসিং করে। তাদেরকে আবার ড্রেসিং করার জন্য আলাদাভাবে টাকা দেওয়া লাগে, নাহলে তারা ড্রেসিং করবো না।